দর্শকদের শুভেচ্ছা দিয়ে আজকের টিভিএস ওয়েবিনার শুরু করছি। আমাদের আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে ওয়ার্ল্ড এসএমই ডে। আপনারা যদি চিন্তা করেন যে এসএমই কি, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটার রোল কি, এটা নিয়ে আমরা কেন ডিসকাশন করি, কারণ এটা আসলে বাংলাদেশের ইকোনমি এবং ওয়ার্ল্ডের ইকোনমিতে এসএমই একটা বিশাল একটা অবদান রেখে যাচ্ছে। এবং বাংলাদেশে এখন ৭৮ লাখ এসএমই লোকজন ডাইরেক্টলি ইনভেস্ট করছে এবং এটার সাথে ডাইরেক্টলি জড়িত, এবং ৩,১১,০০,০০০ মতো মানুষ এসএমই দ্বারা উপকৃত হচ্ছে। সো এবং এসএমই ইজ বাংলাদেশের ইকোনমির লাইফলাইন, জাস্ট লাইক আপনার এগ্রিকালচার ইজ, অর ফর দ্যাট ম্যাটার আপনার বড় সেক্টর যেগুলো গার্মেন্টস এবং বড় বড়ই। সো এসএমই কিন্তু একটা লাইফ ইঞ্জিন দিচ্ছে আপনার আমাদের অর্থনীতিকে, এবং পৃথিবীর ময় ওই জিনিসটা তাই। ইউএন এর একটা হিসাব অনুযায়ী 2030 নাগাদ 600 মিলিয়ন ওয়ার্কফোর্সকে বিভিন্ন কাজের ভিতরে ঢুকাতে হবে। সো এই কাজগুলা তৈরি হয় এসএমইর মাধ্যমে। সো আজকে এই বিষয়ে আমরা যাদের সাথে কথা বলবো, এখানে আমাদের সাথে আছেন হেড অফ এসএমই ব্যাংকিং, ব্র্যাক ব্যাংক, সৈয়দ আবুল মোমেন তমাল। আরো আছেন মোহাম্মদ সুলাইমান, আপনারা চিনেন ওনাকে সুলাইমান সুখন হিসেবে, উনি চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার অফ নগদ। এবং সবশেষে আমাদের সাথে আছেন কাজী এম হাসান, উনি চিফ বিজনেস অফিসার অফ গ্রামীণ ফোন। আমরা প্রথমে শুরু করি এসএমই নিয়ে বাংলাদেশের পিকচারটা বোঝার জন্য। প্রথমে আমরা সৈয়দ আব্দুল মোমেন সাহেবের কাছে যাই এবং ওনার কাছ থেকে জানতে চাবো কি পরিমাণ এসএমই ইনভেস্টমেন্ট হচ্ছিল, ট্রেন্ডটা কি, এবং কোভিড এর সময় ধাক্কাটা কি ছিল। আমরা ব্র্যাক ব্যাংক, আপনারা জানেন যে আমরা আসলে একদম এসএমইও না, আমরা সিএসএমই দেরকে নিয়ে কাজ করি, যেটাকে আসলে কটেজ, মাইক্রো এন্ড স্মলে আমাদের ফোকাসটা একটু বেশি। তো আমরা এই যাবৎকালে যখন আলাপ করছি, আমরা আমাদের সামনে একটা থার্ড ওয়েভ আসছে। তার আগে আমরা দুটো বড় বড় ওয়েভ আমাদের এসএমইরা পার করেছে। একটা তো প্রথম, যেটা 20 সাল, তারপরে 21 সাল, এবং এখন সামনে আর একটা আসছে। সো এই পরিস্থিতিতে আমরা আমাদের এসএমইরা আমরা দেখেছি স্পেসিফিক্যালি কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল, এই তিনটা সেগমেন্ট দে হ্যাভ শোন রিয়েলি ভেরি গুড রেজিলিয়েন্স অ্যান্ড কামব্যাক। কিন্তু আনফর্চুনেটলি মানে যখনই তারা কামব্যাক করে তখনই আবার আরেকটা ওয়েভ আসে। সো বাট আমরা দেখেছি যে যেহেতু গভর্নমেন্টের একটা বড় ইনিশিয়েটিভ বলবো বা স্টেপ বলবো, যেটার কারণে তারা ঘুরে দাঁড়াতে পেরেছে, এটা হলো একদম প্রথম থেকে যদি আসি, 2020 সালে যে লকডাউনটা ছিল সেটাতে কিন্তু ওরা ভীষণভাবে সাফার করেছিল ডিউ টু দ্য কমপ্লিট শাটডাউন। তারপরে মে মাসে যখন গভর্নমেন্ট দোকানপাটগুলো খুললেন, সেটা কিন্তু ওয়াজ এ রিভাইভাল ফ্যাক্টর, বিগ রিভাইভাল ফ্যাক্টর, যেটা আমরা অনেকে সমালোচনা করেছিলাম, বাট ওটার কারণে কিন্তু এসএমই স্পেসিফিক্যালি ছোট ব্যবসায়ীগুলো ঘুরে দাঁড়ালো। এবং আমরা ব্র্যাক ব্যাংক থেকে যেটা করেছিলাম, গতবারও করেছি, এই কয়দিন আগের লকডাউনে করলাম, আমরা প্রথমে একটা সার্ভে করি আমাদের কাস্টমার বেজের উপরে, টু আন্ডারস্ট্যান্ড যে আসলে হাউ দে আর গোয়িং টু ফেস দিস চ্যালেঞ্জ। ব্যবসা হচ্ছে না, সাপ্লাই লাইন বন্ধ। বাট আমরা যেটা দেখেছি, প্রথম লকডাউনে যদি আগে ব্যবসা হয়ে থাকে 100 ভাগ, ওই 2020 সালের প্রথম লকডাউনে এটা কিন্তু পড়ে গিয়েছিল প্রায় 5% নেমে এসেছিল সেলস যদি বলি। বাট এই বছরের লকডাউনে, এর আগের লকডাউনটা যেটা দেখলাম, যে যেহেতু সাপ্লাই লাইন গুলো চালু ছিল, সো এই ড্রপটা ওয়াজ অনলি মানে নেমে 35% নেমে এসেছিল যদি আগেরটা 100 হয়। এবং যেটা দেখেছি আমরা, তারা কিন্তু খুব কিছু সাপোর্ট দিলে খুব সহজেই ঘুরে দাঁড়ায়। যেমন আমরা গভর্নমেন্টের স্টিমুলাস প্যাকেজ তো রয়েছে, এছাড়া গত বছর ছিল লোন মোরাটোরিয়াম ছিল, এবং এই বছরে আমরা এসএমই ডে নিয়ে যেহেতু সাহের ভাই কথা বলছি, এই বছরে কিন্তু এসএমই ডে এর মূল প্রতিপাদ্য বা মেইন পয়েন্টটা বা কথাটা হলো কি টু অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেইনেবল রিকভারি। এটা কোভিড এর কথা চিন্তা করে ইউএন এইবারের লাইনটা ওটা রেখেছে। এবং রিকভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং রিকভারির জন্য যেটা প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন, গভর্নমেন্টের সাপোর্ট, ফাইন্যান্সারদের সাপোর্ট।
এবং এই সাপোর্ট ছাড়া কিন্তু ওরা দাঁড়াতে পারবে না। যেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে যে দিস ইজ অ্যান ইনসিডেন্ট উইচ হ্যাপেন্স লাইক ওয়ান্স ইন 100 ইয়ার্স, মানে 100 বছরে এরকম একটা মহামারী আসে। সো আমাদেরকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে এবং এবং সাপোর্ট মেকানিজমও আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। যেমন আমরা যদি ব্যাংকের পার্সপেক্টিভ থেকে বলি, আমরা যদি ট্র্যাডিশনাল ক্রেডিট মডেলে না এই সেলস এত বেশি, এত কমে গেলে আমি লোন দিব না, তারপরে ওর সেলস পড়ে গেছে তার কারণে ওর লোন বাড়াবো না, ওর পেমেন্ট করতে পারে না এই জন্য ওকে আর লোন দিব না, এই ধরনের অ্যাটিটিউড থেকে ব্যাংকারদের বের হয়ে আসতে হবে। সিমিলার আমাদের ট্র্যাডিশনাল মাইন্ডসেট থেকে একটু ভিন্নভাবে চিন্তা করে আমাদের এসএমইদের পাশে দাঁড়াতে হবে সো দ্যাট দে ক্যান রিকভার, আমার ধারণা। এবং আই এম কনফিডেন্ট ফ্রম মাই এক্সপিরিয়েন্স অফ ডিলিং উইথ দিস স্মল বিজনেসেস ফর আ লং লং টাইম, যে এরা কিন্তু সাপোর্ট দিলে ঘুরে দাঁড়াবে এবং আবার কন্ট্রিবিউট করা শুরু করবে। লাস্টলি যে কথাটা বলে শেষ করতে চাই, আমাদের কিন্তু এই পরিস্থিতি এসএমইদেরকেও অনেক কিছু শিখিয়েছে এবং দে হ্যাভ অলসো চেঞ্জড। মানে আমি ফোকাস করতে চাচ্ছি যে ডিজিটাল অ্যাডাপ্টেশন। আমরা যদি বলি যে ডিজিটাল শুধু যারা একটু শিক্ষিত তাদের জন্য, এটা কিন্তু ঠিক না। আমরা আমাদের কটেজ, মাইক্রো এবং স্মল কাস্টমাররাও কিন্তু ডিজিটালি স্যাভি হয়েছে এবং তাদের এই ডিজিটাল অ্যাডাপ্টেশনটাও কিন্তু অনেক ফাস্ট ফরওয়ার্ড হয়েছে ডিউ টু দ্য কোভিড। আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিয়ে শেষ করি। আমাদের একটা অ্যাপ আছে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ, যেটা প্রপার্টরশিপ ব্যবসা, মানে ছোট ছোট মুদির দোকান বা রড সিমেন্টের দোকান, তাদের ডেইলি ট্রানজাকশন করার জন্য একটা অ্যাপ। এটা আমরা লঞ্চ করি এপ্রিল মাসে, কাস্টমার লঞ্চ হয়। তো আমরা দেখি কি ওদের অ্যাডাপ্টেশনটা ওয়াজ ভেরি সারপ্রাইজিং এবং তারা কিন্তু রিয়েলি দে হ্যাভ স্টার্টেড ইউজিং দ্য অ্যাপ, ডুইং ব্যাংকিং ট্রানজাকশনস ইউজিং দ্য অ্যাপ, এবং তাদের থেকে বেশ কিছু রিকোয়ারমেন্ট আসছে, নতুন চেঞ্জ রিকোয়েস্ট আসছে, যেটা প্রুফ করে যে দে আর রিয়েলি ইউজিং ইট। এবং ভবিষ্যতে আমাদের এই জায়গাটায় আমাদেরকে ফোকাস করতে হবে যারা এসএমইদের নিয়ে কাজ করে, যে ডিজিটালি তাদেরকে কতটুকু ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, সেলসটাকে ডিজিটালি প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, একটা মার্কেট প্লেস করা যায়। আমরা ব্র্যাক ব্যাংক থেকেও চিন্তা করছি এবং গভর্নমেন্টও চিন্তা করছে, বাট এই লাইনে আমাদের সামনে আরো কাজ করতে হবে। হাসান ভাইয়ের কাছে যাই জিপি ইয়েতে, যে আমরা আসলে সব কর্মক্ষেত্রেই ডিজিটালাইজেশন একটা বিরাট রোল প্লে করেছে গত 1-1.5 বছর ধরে, এবং আমরা জানি যে গ্রামীণ ফোন থেকে একটা উদ্যোগ আছে যে এসএমইদের সাথে থাকা, এবং অ্যাকচুয়ালি সেই কারণেই এই ডিসকাশনের একটা বিরাট একটা অংশ। তো আমি আপনার কাছ থেকে জানতে চাবো যে গ্রামীণ ফোন কিভাবে এটাতে ইনভলভ হলো এবং কেন? খুবই সুন্দর একটা প্রশ্ন। তো গ্রামীণ ফোন কিভাবে সাহায্য করছে কিংবা হেল্প করছে কিংবা পার্টনারশিপ করছে, এবং এখানে আমি শুরু করতে চাই, মোমেন ভাই খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন, সেটা হলো প্রথম ওয়েভের পরে আমরা কিন্তু দেখেছি যে বিশাল একটা অংশ এসএমই যারা কিনা হঠাৎ করে দেখলো যে আগে যাদের ব্যবসাটা চলছিল ঠিকভাবে 95% ইজ সামহাউ এফেক্টেড। এবং একটা বড় অর্গানাইজেশনের জন্য কিন্তু ওই জার্নিটা কষ্টকর ছিল কিন্তু ম্যানেজেবল। কারণ কি, তাদের অ্যাক্সেস টু ক্যাপিটাল অনেক হাই, তাদের মার্কেটের ফ্লেক্সিবিলিটি অনেক হাই, কম্পিটিটিভনেস অনেক হাই। কিন্তু একটা এসএমই এর জন্য হলো এক্স্যাক্টলি উল্টোটা, যে তাদের অ্যাক্সেস টু ক্যাপিটাল ছিল কম। এরপরে যেটা সবচেয়ে বেশি এফেক্ট করেছিল ওই সময়, যে হঠাৎ করে তাদের যে ন্যাচারাল মার্কেট অ্যাক্সেস, ডিস্ট্রিবিউশন, যে তাদের পণ্যটা বিভিন্ন দোকান থেকে শুরু করে বিভিন্ন আউটলেটে পৌঁছে দেওয়া, একই সাথে সাপ্লাই চেন, যারা কিনা নিজেরা হয়তো প্রোডাক্টটা তৈরি করেন না বা ট্রেডিং করেন, সো তাদের একটা সাপ্লাই চেন আছে র ম্যাটেরিয়ালস এর, ওই জায়গা হঠাৎ করে দেখা গেল যে বন্ধ হয়ে গেল। এবং সর্বোপরি তো আরেকটা জিনিস আছে যে এই দুটারই এফেক্ট চলে আসছিল তাদের ক্যাপিটালে। এবং এই ক্ষেত্রে গ্রামীণ ফোন সবসময় আমাদের নিজেদেরকে দেখে এসেছি নট অনলি অ্যাজ এ টেলকো কোম্পানি বাট অ্যাজ এ টেকনোলজি কোম্পানি, যারা কিনা as a connectivity partner, as a technology partner, আমরা আমাদের যে পার্টনার্স আছে, এসএমই আছে, তাদের পাশে দাঁড়াতে পারবো। এবং অনেকটা ওই ধারণা নিয়েই আমরা যেটা শুরু করেছিলাম, সেটাও 2 বছর হয়ে গেছে এখন, এবং উই হ্যাভ এ ভেরি এনরিচ পোর্টফোলিও নাও, যে শুধুমাত্র মোবিলিটি সার্ভিস, মিনিটস এন্ড ভয়েস এন্ড ডেটা, এটার বাইরে আর কিভাবে আমরা তাদেরকে হেল্প করতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের দেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রচুর টেকনোলজি কোম্পানি আছে, ছোট ছোট টেকনোলজি কোম্পানি, যারা প্রচন্ড খুব ইন্টারেস্টিং কিছু প্রজেক্টস নিয়ে কাজ করছে। আমি যদি একটা এক্সাম্পল দেই,
আমাদের একজন টেকনোলজি পার্টনার আছে যাদের একটা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটার কাজই হলো আমার যে বিশাল ফিল্ড ফোর্স আছে, যে কোনো কোম্পানি একটা এসএমএরও কিন্তু 50 থেকে 100 জনের মতো একটা ফিল্ড ফোর্স থাকতে পারে পুরো বাংলাদেশ ছড়িয়ে। এবং এই ফিল্ড ফোর্স আছে, দেখা গেল যে একটা এসএমই তাদের ফিল্ড ফোর্সের সাথে কমিউনিকেট করতে পারছে না। আগে যেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে হতো, হঠাৎ করে তাদের এই পুরো কমিউনিকেশনটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে গেল। ঠিক আছে, বুঝলাম কিছু মিটিং সলিউশনস লাইক জুম এবং অন্যান্য কিছু জিনিস দিয়ে ওই জায়গাটা কভার হলো, কিন্তু দেখা গেল যে ওদের যে পারফরমেন্স, তারা কি আসলেই ডিস্ট্রিবিউশন করছে নাকি, প্রত্যেকটা দোকানে যাচ্ছে নাকি, কিংবা প্রত্যেকটা আউটলেটে যাচ্ছে নাকি, তাদের যে পারফরমেন্স, এই জিনিসগুলো যে রিয়েল টাইম রিপোর্টিং, এখানে তাদের হাতে কোনো সলিউশন নেই। কারণ আগে সেটা হতো অনেকটা ওই যে এক্সেল বেস, কিছুটা ম্যানুয়াল, কিছুটা পিপল ইন্টারাকশনের জন্য। এবং এই জায়গাতে একটা বিশাল আমরা ডিমান্ড দেখলাম ডিজিটালাইজেশন। কেন? খুবই সিম্পল, ওরা বললো যে আমার তো ব্যবসা চালিয়ে যেতে হবে, আমার তো এখনো ডিমান্ডটা আছে মার্কেটে, কিন্তু আমি ওখানে যেতে পারছি না। সো আমার যাওয়ার জন্য এখন বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেল আছে, এখন আমার দরকার আমার যে ফিল্ড ফোর্স ওদেরকে আমি কিভাবে রিমোটলি ম্যানেজ করবো। এবং এখানে আমরা বিভিন্ন ফিল্ড ফোর্স ট্র্যাকিং, অ্যাসাইনমেন্ট, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট, এই ধরনের টুলস নিয়ে এসে আমাদের এসএমই দের পাশে দাঁড়ালাম। এবং এটা যেটা সুবিধা, যে আমরা কিন্তু সবসময় জানি যে যারা বড় অর্গানাইজেশন আছে ওদের কিন্তু এরকম অ্যাক্সেস টু টেকনোলজি অনেকটা অ্যাবান্ডেন্স, যে ওর বিভিন্ন গ্লোবাল সলিউশন প্রোভাইডার আছে যাদের সলিউশন গুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়, কিন্তু এসএমইর জন্য এই ধরনের টেকনোলজিকে অ্যাক্সেস করাটা খুব ডিফিকাল্ট ছিল। এবং এখানে আমরা বলেছি যে না, এসএমই যদি বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের ইকোনমির একটা অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং অনেকটা ওই ভাবনাটা নিয়েই আমরা খুবই স্বল্প মূল্যে এবং অনেক ক্ষেত্রে হয়তোবা কিছুটা পথ প্রদর্শকের ভূমিকা নিয়ে আমরা চেষ্টা করেছি এসএমই দের দ্বার প্রান্ত পর্যন্ত এই বিভিন্ন টেকনোলজি সলিউশন গুলি পৌঁছে দেওয়ার জন্য, যাতে কিনা তারা বড় বড় অর্গানাইজেশনের সাথে তাল মিলিয়ে ব্যবসাটা করে যেতে পারে। এবং গত 1 বছর 1.5 বছরের মধ্যে আমরা দেখেছি যে আমাদের যত আমরা এসএমই দেরকে সার্ভ করি অ্যাজ কর্পোরেট কাস্টমার্স, ওখানে প্রায় 24% মতো ইনক্রিজ হয়েছে যারা কিনা আগে কোনো ধরনের টেকনোলজি অর খুব লিমিটেড অ্যামাউন্ট অফ টেকনোলজি ইউজ করতো, বাট এখন এই বিভিন্ন ধরনের ছোট ছোট টেকনোলজি ইউজ করে তারা তাদের ব্যবসাটাকে আরো অনেক বেশি এফিশিয়েন্ট করেছে, ক্যাপিটাল রিলিজ করতে পেরেছে, এবং মার্কেটে যে পুরো ভ্যালু চেইনটা ফ্রম সেলস টু অ্যাকচুয়াল প্রোডাকশন টু সেলস, এই জায়গাটাকে ডিজিটালি এবং ভার্চুয়ালি সিমলেস অবস্থায় রাখতে পেরেছে। হাসান ভাই, একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন, এটা একটু ক্লারিফিকেশনের জন্য। আপনাদের এই প্রথম কথা হলো এই ধরনের সলিউশন এটা কি আপনারা একটা প্যাকেজ হিসেবে দিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে কি পরিমাণ এসএমই এটা দ্বারা সার্ভ হচ্ছে এখন পর্যন্ত? এবং আপনার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন যে এর ফলে তার অ্যাকচুয়ালি সেলস অনেক বেড়েছে, এটা কি আবার মোমেন ভাই একটু আগে বললেন যে আগের তুলনায় এখন 35%, সেটার সাথে কন্ট্রাডিক্ট করে কিনা? না, ওটা কন্ট্রাডিক্ট করবে না, কিন্তু আমি প্রথম কোয়েশ্চেনটা থেকে আসি এবং আমি কেন এটা বলছি সেটাও আমি জানাচ্ছি। সো প্রথমত আমরা আসলে একটা জায়গা থেকে বের হওয়ার সবসময় চেষ্টা করি যে আচ্ছা আমরা মার্কেটে একটা অফার দিয়ে রাখলাম এবং সেটা কেউ নিলে নিবে, না নিলে নাই। সো ওখান থেকে অলমোস্ট আমরা আমাদের কর্পোরেট কাস্টমারদের জন্য যে জায়গাটা চলে গেছি যে আমরা প্রত্যেকের নিড কিন্তু ডিফারেন্ট হয়, প্রত্যেকের এফোর্ডেবিলিটি ডিফারেন্ট হয়, প্রত্যেকে তাদের লাইফ সাইকেলের বিভিন্ন জায়গায় থাকে, এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের আমরা রিলেশনশিপ ম্যানেজার কিংবা আমার যে ওয়ার্কফোর্স আছে ওদের দিয়ে চেষ্টা করি যে আচ্ছা আমাদের এসএমই নিডটাকে আগে বোঝো, বুঝে ওটার জন্য কোন ধরনের কমার্শিয়াল মডেলটা রাইট হবে। এরকমও কমার্শিয়াল মডেল আছে যেখানে কিনা আমরা বলেছি যে ঠিক আছে আমরা বুঝছি যে এখানে কানেক্টিভিটি সলিউশন লাগবে এবং আইসিটি সলিউশন লাগবে, এবং হয়তোবা এখানে একটা সার্টেন কমার্শিয়াল মডেল যেটা কিনা শুধুমাত্র অপেক্স, ওদিকে গেলে হয়তো আমাদের কাস্টমারের সুবিধা হবে। অনেক ক্ষেত্রে আবার এরকম সিম্পল যেখানে একটা প্যাকেজ প্রাইস আছে যেটাতে গেলে কাস্টমার সুবিধা, আবার অনেক ক্ষেত্রে এরকমও আছে যেখানে কাস্টমার বলেছে যে না আমি পুরো সেটআপটা আমার ওন প্রেমিসে চাই, এবং আমার যে টেকনোলজি টিম আছে ওদেরকে ওভাবে করে প্রাইসিংটা দেওয়া হয়েছে যে ঠিক আছে পুরো সলিউশনটা কনজিউমার ও কাস্টমার প্রেমিসে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো ফলো অন পেমেন্ট নাই। সো আমরা আসলে এই জায়গাটা অনেক ক্ষেত্রে আমাদের যে সম্মানিত কাস্টমার আছে ওদের ফুটপ্রিন্টটাকে ফলো করার চেষ্টা করি, রাদার দেন বলা যে না এটা হলে হবে, না হলে নাই। দ্বিতীয়টা আমি যে কোশ্চেনটা ছিল যে কত শতাংশের মতো কত পার্সেন্টেজ, এখানে আমি বলবো যে কিছুটা ভ্যারি করে কোন ইন্ডাস্ট্রি ভার্টিক্যাল তার উপরে।
সো আমরা প্যান্ডেমিকের মধ্যে দেখি যে কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যারা কিনা প্যান্ডেমিকের মধ্যে কিন্তু খুব ভালো করেছে। যদি বলা হয় আমাদের যে রিটেল ইন্ডাস্ট্রিগুলি, সে আগে যেটা কিনা আমরা আমাদের সবসময় দেখে এসেছি যে আচ্ছা বাজারে গিয়ে কিছু একটা কিনতে হবে, আমার নিজের বাসাতেও কিন্তু দেখেছি যে একটা আমূল পরিবর্তন আসছে যে আসলে আমরা কিভাবে শপিং করি, আমরা যখন কোথাও থেকে ফুড আনাই কিভাবে আনাই। এবং শুধুমাত্র শপিং ফুড না, বিভিন্ন জিনিস আমরা দেখলাম যে আস্তে আস্তে অনলাইনে চলে গেছে। এই জায়গাটা অনেক বেশি আমি বলবো ফ্লারিশ করেছে। কিন্তু আবার অন্যদিকে আপনি দেখবেন যদি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে বলি, সেখানে কিন্তু খুব খারাপ ভাবে এফেক্ট করেছে। আমরা বিভিন্ন হোটেলস বলি কিংবা বাইরে খাওয়ার জায়গায় যেটাই বলি না কেন, আমরা প্রায় সময় দেখি যে এই জায়গাগুলো খুব স্ট্রাগল করছে। এবং আমি বলবো যে টেকনোলজি অ্যাডাপ্টেশনটা আসলে ওই একই প্যাটার্নটা ফলো করেছে। যে ইন্ডাস্ট্রিগুলি বুঝতে পেরেছে যে হ্যাঁ সেখানে একটা ডিমান্ড আছে, কিন্তু আমার সমস্যা হলো আমি ওই কাস্টমার পর্যন্ত রিচ করতে পারছি না, কিংবা আমার ভ্যালু চেন ভেঙে পড়েছে আর সাপ্লাই চেন ভেঙে পড়েছে, সেখানে আমরা দেখেছি টেকনোলজি ইমপ্লিমেন্টেশন অনেক বেশি হয়েছে। কিছু জায়গায় আসলে ইন্ডাস্ট্রিটা স্ট্রাগল করছে, ওখানে আসলে টেকনোলজি দিয়ে খুব একটা কিছু চেঞ্জ করা যাবে, ওখানে কম হয়েছে। তৃতীয়ত আমি আসি মোমেন ভাই যেটা বললাম, আমি সেটার সাথে আসলে একমত। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন ওভারঅল একটা হোলিস্টিক একটা কান্ট্রি লেভেল ইকোনমির কথা বলি, তখন কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে ট্রেডস কমেছে। বিকজ আমরা যখন সব পুরো কান্ট্রি যখন আমরা বাইরে পুরাদমে ইকোনমিক অ্যাক্টিভিটি করছি, ওটা এবং একটা লকডাউন সিচুয়েশনের মাঝখানে ইকোনমিক অ্যাক্টিভিটি, এই দুটার মধ্যে তফাৎ আছে। কিন্তু একই সাথে যেটা আমার মনে হয় মোমেন ভাই শেষের দিকে কিছুটা টাচ আপন করেছে, দেখেন উনি কিন্তু বলেছে যে আমার একটা অ্যাপ আছে আস্থা, যেটা আগে যারা একেবারে মুদি দোকান থেকে শুরু করে তারা আগে কিন্তু কখনো ওটা ইউজ করেনি, এখন কিন্তু তারা ওটা ইউজ করছে। কিন্তু কারণ তারা বুঝেছে যে মানুষের নিড আছে দৈনন্দিন সামগ্রীর, আমাকে কোনো না কোনো ভাবে পৌঁছাতে হবে। এবং ওই জায়গাটা দেখা গেছে যে আগে একজন মুদির দোকানে হয়তো বা কাস্টমার বেস ছিল তার রাস্তাটা, এখন তার কাস্টমার বেস হয়ে গেছে আরো আরো অনেক বড়। এবং এখানে আমাদের যে লজিস্টিক্স কোম্পানিগুলো এরা উঠে এসেছে। শুধুমাত্র আমি চাল ডালের কথা বলবো না, বাট আমাদের যে অনেক জায়গা আছে যারা ফেসবুককে পুঁজি করে হোক কিংবা অন্যান্য মাধ্যমকে পুঁজি করে হোক, আমি আমার বাসায় দেখি এখন অনেক আমাদের আশেপাশের দোকান থেকে লিফলেট আছে যে আপনারা এই হলো প্রাইস সেট, যদি কোনো লাগে এই নাম্বারে ফোন করবেন, অর্ডার দিলে আমরা বাসায় পৌঁছে দিব। সেই দোকানটা হয়তো আমার বাসা থেকে আরো 5 মাইল দূরে, কিন্তু তার এই ওয়ার্কফোর্স এখন ডেভেলপ করে গেছে, যেটা দিয়ে সে পুরো আরো বড় একটা জায়গা কভার করতে পারছে। এবং ওই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তার ব্যবসা শুধু 1 গুণ 2 গুণ না, দেখা যাবে 5 থেকে 10 গুণ বেড়েছে। ইটস অ্যাবাউট অ্যাডাপ্টিং দ্য টেকনোলজি, যেটা দিয়ে আমি অ্যাক্সেস করতে পারছি। হাসান ভাই, আপনি এটা ক্লিয়ার করলেন যে আসলে টেকনোলজি যারা অ্যাডপ্ট করছে তাদের রিকভারিটা, unless of course the sector itself is suffering just like hospitality, আপনি এখানে কোনো টেকনোলজি দিয়েও মানুষকে আসলে আনতে পারবেন না। তো আমি এখন যাই হলো পেমেন্ট সাইড, একটা তো আপনার একটা হলো ম্যানেজমেন্ট সাইড নিয়ে একটা অ্যাপের কথা বললেন, আপনার যে গ্রামীণ ফোন যে সলিউশন দিচ্ছে সেটা দিয়ে আপনার ওভারসাইট এবং আপনার মনিটরিং হলো। এখন আলটিমেটলি এভরিথিং কামস ডাউন টু পেমেন্ট এন্ড দোজ থিংস, যেটা আগে ফিজিক্যালি হতো, এখন অনেকটাই আমরা পেমেন্ট করছি আপনার ডিজিটালি। সো এই ক্ষেত্রে আমি সোলাইমান ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, নগদের মাধ্যমে কিভাবে এসএমই গুলো উপকৃত হচ্ছে? জিনিসটা যেটা হচ্ছে যে আইসিটি এন্ড এমএফএস সলিউশনের মাধ্যমে যদি কেউ তার ফাইন্যান্সিয়াল নিড ফুলফিল করতে পারে, সেটার উপকারটা আমরা খুব ভালোভাবে টের পাচ্ছি। যে এটাকে অনেক সময় উইথ ডিউ রেসপেক্ট এখন বলছে যে ব্যাংকিং এর ধাপ পার হতে হতে এখন ব্যাংকিং 4.0 এরকম নাম্বার বলে, স্পিকার অনেক কথা বলে, বাট দ্যাট হোয়াট ইজ দ্যাট, উই নিড ব্যাংকিং নট ব্যাংকস, অনেকে বলে, কথার কথা বলছি আমি। মানে কি, আমি একটা বা এসএমই একজন, সে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা পাঠাতে চায়, আনতে চায়, হিসাব রাখতে চায়, অ্যাক্সেস টু ক্রেডিট চায়, সে ওভারঅল ইকোসিস্টেম ম্যানেজ করতে চায় পেমেন্টের। সো যেটা হচ্ছে যে আমরা নগদের মাধ্যমে উই ডেফিনেটলি হ্যাভ স্পেশাল সলিউশনস ফর দেম, বাট দেখা যায় যে একটা সার্টেন লিমিটের পরে আসলে ট্রানজাকশনের ক্ষেত্রে কিছুটা যেটা বলে যে আমাদের এখনো ল অফ দ্য ল্যান্ড অথবা আমাদের যে ওভারঅল সাইকি, সেই পরিবর্তন, যে অর্থের একজন, যেমন আমাকে আজকে একটা প্রমিনেন্ট ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি একটা চেক পাঠিয়েছে, তো এখন ওটা ইনবিল্টই আছে যেটা হ্যাজ টু বি এ পেন এন্ড পেপার ফিজিক্যালি সেন্ড টু সামবডি, আর সামবডি হ্যাজ টু ফিজিক্যালি ভেট ইট। এটা হচ্ছে আমাদের পুরো ওভারঅল কয়েকশো বছরের একটা, কি বলে, এটা একটা সিস্টেম, সাইকোলজিক্যাল এন্ড ফিজিক্যাল। এই কয়েকশো বছরের একটা সাইকি চেঞ্জ হতে অনেক সময় লাগে। আমরা যেটা করছি নগদে এসএমইদের জন্য, আমরা যেই জিনিসগুলো
স্পেশাল রেট গুলো দিয়েছিলাম, আমরা একটা সার্টেন লিমিট দিয়েছিলাম, বাট সেটাও কোনো অংশেই কনভেনশনাল ব্যাংকিং এর আসলে কাছাকাছি যায় না। হাউএভার সুবিধাটা যেটা পাচ্ছেন তারা, যে যেহেতু নগদের যেই আমরা একটা ইকোসিস্টেম তৈরি করেছি প্রায় 1 থেকে 1.5 লাখ, কোনো কোনো ক্ষেত্রে কিছু এলাকা ভেদে আমরা 1.5-2 লাখ জায়গা পর্যন্ত আপনি সেই জায়গায়, মানে ইটস এ প্লেস যেখানে আপনি আপনার ডিজিটাল মানিটাকে আইদার ফিজিক্যালি অথবা ফিজিক্যাল মানিটাকে ডিজিটাল মানিতে কনভার্ট করতে পারবেন। এই সুবিধাটা এসএমইরা প্রচন্ড ভালোভাবে নিচ্ছে। বিকজ আমরা যদি ফিজিক্যাল ব্রাঞ্চের কথা বলি ফাইন্যান্সিয়ালি, অর এটা কোনোভাবে ভায়াবল হবে না যে লাখ লাখ আপনি ব্রাঞ্চ করবেন, যেখানে কাজী ভাই একটু আগে বলছিলেন বা মোমিন ভাই বলছিলেন যে আমরা জিনিসটাকে অ্যাপসে ডিজিটাল এবং আইসিটি সলিউশনে নিয়ে আসছি। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ব্যবহারকারীদের মধ্যে কিছু তো ঘোষিত এসএমই আছেন, তারা ঘোষিত, যেটা আমরা জানি, তারা হয়তো ট্রেড লাইসেন্সের মাধ্যমে, হয়তো তাদের বিজনেস ডকুমেন্টস এর মাধ্যমে আমাদের সাথে আমাদের এই পুরো ইকোসিস্টেমে যুক্ত হয়েছেন। আবার অনেকে আছেন ধরেন ব্যক্তিগতভাবে তারা ফেসবুকে, কাজী ভাই বলছিলেন যে ফেসবুককে বেস করে অথবা কোনো একটা গ্রুপকে বেস করে তারা ব্যবসা করছেন। তো ওই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা এবং বাকি যে এমএফএস এবং ডিএফএস গুলো আছেন তাদের কারণে অর্থটাকে তারা চ্যানেলিং করতে পারছে। এবং এই চ্যানেলিং এর একটা রেজাল্ট আমরা যদি আপনাকে বলি যে আমরা গত বছর 2020-এর জানুয়ারির দিকে আমরা দৈনন্দিন ট্রানজাকশন করতাম আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে 100 কোটি টাকার মতো, 100 কোটি টাকার মতো। আমরা এই জুন মাস 2021-এ জাস্ট 5-6 দিন আগে আমাদের প্ল্যাটফর্মে একদিনে আমরা 750 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে। So definitely it's এবং সেই ট্রানজাকশনটা ডেফিনেটলি P2P, সেন্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন, ও আমরা কম্বিনেশনের কথা আমি বলছি, আমি পার্টিকুলার সেগমেন্টেশনে যাচ্ছি না। সো ইট শোজ যে একটা বড় চাঙ্ক অফ পিপল ইনক্লুডিং এসএমইজ এন্ড মাইক্রো, একটু আগে কটেজ এসএমইর কথা বলছিলেন কাজী ভাই, তারাও এটা ব্যবহার করছেন। এখন এই ব্যবহার থ্রু প্রপার ব্যাংকিং চ্যানেলের ব্যবহারের মধ্যে যে পার্থক্যটা আছে, এখানে আস্থার ব্যাপার আছে, একটা কনফিডেন্সের ব্যাপার আছে, ডকুমেন্টেশনের ব্যাপার আছে, এটাকে পরবর্তীতে সে যাতে অ্যাক্সেস টু তার ক্রেডিটের ক্ষেত্রে যাতে এটাকে ব্যবহার করতে পারে, এই ডকুমেন্টেশনটা বা এই যে লাইফস্টাইলটা, এই যে কি বলি আমরা স্টেটমেন্ট গুলো, আমরা ওই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। সো এসএমইদেরকে আমরা অ্যাক্সেসিবিলিটি দিতে পেরেছি, আমরা এসএমইদেরকে জায়গা দিতে পেরেছি যেখান থেকে সে একজন একজনকে পাঠাতে পারছে, তাকে আমরা একটা স্পেশাল রেট দিতে পারছি যেখানে তার এটা যদি বিজনেস ট্রানজাকশন হয় তাহলে সে যাতে একটা রিজনেবল অ্যামাউন্টে ডিজিটাল থেকে ফিজিক্যাল এবং ফিজিক্যাল থেকে ডিজিটাল কারেন্সিতে কনভার্ট করতে পারে। আর চতুর্থ হচ্ছে যে আমরা এর মধ্যে জরুরি সেবা হিসাবে সরকারের বিশেষ নির্দেশে এই পুরো ফ্লো অফ মানিটা সার্ভিসটা আমরা চালু রাখতে পেরেছিলাম, এখনো রাখছি আমরা ইনশাআল্লাহ, যে এখন সামনে একটা lockdown or shutdown, whatever in terms of strictness probably they will define it. So ওই জায়গায় আমরা চেষ্টা করছি। Coming back to your core questions, যে মানুষজন আসলে বুঝে গেছে যে অর্থের মাধ্যমে সেটা ডিজিটাল এবং আইসিটি প্ল্যাটফর্ম দিয়ে যে কি করে ব্যবহার করা যায় সেই জিনিসটা বুঝে গেছে। এখন আপনি অনেক রিমোট জায়গায় গিয়ে যদি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কাউকে কোথাও আসতে বলেন অথবা কাগজের কথা উল্লেখ করেন, একটু বিরক্ত হয় তারপরে তো এইভাবেই সম্ভব না, এইখানে 25,000-এর বেশি করা যাবে না, আর এটা কেন? So people have started asking কেন? I want to keep all my 1 crore in my digital account. They're asking, and we know that for a fact because আমরা বিভিন্ন জায়গায় যেটা বলে নারায়ণগঞ্জ থেকে শুরু করে খাতুনগঞ্জ যে হাবগুলো আছে, নট এসএমই এবং একটু উপরের দিকে, তাদের সাথে কথা বলেছিলাম। lot of them are saying we are comfortable keeping our money in particular platforms. ওই জায়গায় আমরা কাজ করার চেষ্টা করছি। We believe that branchless banking and digital banking will also support and help and expedite SME growth in Bangladesh tremendously. যদি একটা ছোট কথা বলি, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর হিসাব অনুযায়ী প্রায় 73 থেকে 78 লক্ষ এসএমই লাইসেন্সের হিসাব অনুযায়ী রেজিস্ট্রেশন করা আছে, অ্যাক্টিভলি বোধহয় হাফেরও কম। আমি যতদূর আগেরটা জানতাম যে 4 মিলিয়নের মতো অ্যাক্টিভ, প্যান্ডেমিকের সময় সেটা হয়তো আরো কম এসছে। আমরা চাই যে আমাদের যে প্ল্যাটফর্ম আছে, আমাদের যে এমএফএস এবং আইসিটি প্ল্যাটফর্ম গুলো আছে যেখানে আপনি কারেন্সি পেমেন্ট আনা করতে পারেন, তাদের সেই ক্যাপাসিটি আছে। 4 মিলিয়ন বলুন, 5 মিলিয়ন বলুন, এগুলোকে একসাথে সাইমালটেনিয়াসলি তাদের কাছে যাওয়া, তাদের ট্রানজাকশনকে ফ্যাসিলিটেট করা, ডেটা স্টোর করা। তো ওই জায়গায় যদি আর একটু আমরা ল অফ দ্য ল্যান্ড এন্ড স্টেক হোল্ডারের কাছে সাপোর্ট পাই, উইল বি এবল টু রিয়েলি ডু আওয়ার বেস্ট। এখানে আবার আমি মোমেন ভাইয়ের কাছে ফিরে আসি। মোমেন ভাই, আপনাকে জিনিসটা প্রথম একটা প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু উনি একটা ফিগার নিয়ে নতুন কথা বললেন যে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ এসএমই যেগুলো ছিল সেগুলো 4 মিলিয়নের মতো, এখন কোভিড এর কারণে হয়তো জিনিসটা আরো কমে গেছে। এটার উপরে একটা লাইট শেড করবেন। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তখনই আমার মনে হয়েছিল আপনাকে করি, যে আপনার বলছেন যে আসলে এসএমই গুলো সবকিছুই সবাই কিন্তু
তাদের যে ট্রাবল ওয়াটার এখান থেকে নেভিগেট করে বের হয়ে আসতে পারবে যদি তারা সাপোর্ট পায়। তারা কি যথার্থ সাপোর্ট পাচ্ছে ফ্রম ব্যাংকিং সেক্টর এবং গভর্নমেন্ট? সো এটার উপরে যদি লাইট শেড করতেন। আমরা যেটা সুখন ভাই বললেন যে আমাদের এখন রেজিস্টার্ড এসএমই 73 লাখ থেকে 78 লাখ, এবং আরেকটা আমি কথা একটু এমফেসাইজ করতে চাই যে, এবং যেটা কাজী ভাইও বললেন, সুখন ভাইও বললেন, যে কিছু আছে যাদের কিন্তু ট্রেড লাইসেন্স নাই, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দে আর ডুইং গুড বিজনেস। সো এই আমাদের গভর্নমেন্টের যে পলিসি, আমরা উই আর লবিং ফর দ্যাট, যে কিভাবে আমরা এদেরকেও আমাদের ফাইন্যান্সিয়াল আমব্রেলার আন্ডারে আনতে পারি। তো দেয়ার আর ওয়েজ টু ডু ইট। সো এটা আমরা কিছু সাজেস্ট করছি, কথা বলছি। তো এটা করলে পরে আমরা আরো কিছু এসএমই কে ফাইন্যান্সিয়াল আমব্রেলার আওতায় আনতে পারবো। তো এখন পর্যন্ত যেটা বলি যে আমাদের গভর্নমেন্টের যে পলিসি সাপোর্ট, যেটা হলো ইন টার্মস অফ স্টিমুলাস প্যাকেজ একটা, আর একটা ছিল হলো গত বছরের কথা যদি বলি, আর একটা ছিল হলো লোন মোরাটোরিয়াম, মানে লোনের পেমেন্টটা ডিলে করানো, মানে ডিসেম্বর পর্যন্ত ছিল এটা, জানুয়ারি থেকে আবার এটা তুলে দেওয়া হয়েছে। সো only these two support mechanisms were there last year. তো এই বছরের শুরুতে যখন সবকিছু একটু ঠিক হয়ে আসছিল, তখন কিন্তু মোরাটোরিয়াম সাপোর্ট মেকানিজমটা উঠিয়ে দেওয়া হলো এবং স্টিমুলাস প্যাকেজটা কন্টিনিউ করলো, এবং যেটা জুনে শেষ হয়ে যাওয়ার কথা। তো এখানে আমি দুইটা জিনিস সাপোর্টে একটু লাইট শেড করতে চাই। গভর্নমেন্টের যেটা সাপোর্ট আমাদের প্রয়োজন, যে যখন এই প্যাকেজগুলো ডিজাইন করা হয়, যেহেতু আমরা অলরেডি 1.5 বছর ধরে কিন্তু এই করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, তো যারা রিয়েল লোকদেরকে নিয়ে কাজ করে, ক্যান বি ব্যাংক, ইট ক্যান বি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এমএফএস প্রোভাইডার্স, যারা রিয়েলি কাস্টমারদের সাথে কথা বলে, কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, বা ডেমোগ্রাফিটা বোঝে, এই পলিসিগুলো করার সময় যদি তাদের সাথে একটু কনসাল্ট করে নেওয়া হয়, তারপরে যে পলিসিটা আসবে সেটা একটু এফেক্টিভ হবে। মানে আমি যেটা কেন বললাম, আমাদের স্টিমুলাস প্যাকেজ যেটা প্রথমে আসে, সেটা কিন্তু অরিজিনালি ডিজাইন করা হয় ফর লার্জ কাস্টমার, সেটাকে একটু মডিফাই করে এসএমইদের জন্য দেওয়া হয়। তো এই প্রসেসে যেটা হয় কি, আমরা প্রথমে আপনি দেখবেন যে, খেয়াল করবেন যে আপনারা জানেন সবাই, যে ব্যাংকগুলো দিতে পারছিল না লোন, বিকজ অফ দ্য পলিসি গাইডলাইন্স ওয়্যার নট সাফিসিয়েন্ট এনাফ টু সার্ভ দেম। এবং তারপরে আমরা নানাভাবে কথা বলে কিছু চেঞ্জ করে আস্তে আস্তে এটাকে একটু এসএমই বান্ধব করি। তারপরও যে পর্যায়ে আমরা এটা নিয়েছি, রিয়েল যারা কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল সেগমেন্টে ব্যবসা করে, আপনি যদি বলেন 15,000 টাকা কি ওরা পেয়েছে, আমি বলবো যে না, আমি ওদের কাছ পর্যন্ত একদম লোয়ার লেভেলে যার বেশি প্রয়োজন ছিল তার কাছে নিতে পারিনি, ডিউ টু দ্য পলিসি। তো অবভিয়াসলি আমাদের এই বছরে 2টো লকডাউন ফেস করতে হচ্ছে। ডেফিনেটলি দেয়ার উইল বি সাম মোর অর নিউ স্টিমুলাস প্যাকেজ ফ্রম দ্য গভর্নমেন্ট। তো আমার একটা ইনসাইট থাকবে, রিকোয়েস্ট থাকবে টু দ্য গভর্নমেন্ট এন্ড দ্য পলিসি মেকারস, যে আমরা যাতে এই যারা মাঠে ঘাটে কাজ করে তাদের ফিডব্যাকটা নিয়ে পলিসিটা তৈরি করি, ইনস্টেড অফ আমি থিওরিটিক্যালি একটা বানিয়ে ফেললাম, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইজ কোয়াইট ইম্পসিবল টু ইমপ্লিমেন্ট। সো এটা একটা সাপোর্ট। আর একটা হলো লোন মোরাটোরিয়ামের যে সাপোর্টটা, এটা আমি মনে করি এসএমইদের জন্য প্রয়োজন। কারণ কি, যেটা আমি একটু আগে আমার কথায় বলছিলাম, যে এটা একটা দিস কাইন্ড অফ ক্রাইসিস হ্যাপেন্স ওয়ান্স ইন 100 ইয়ার্স। সো এই ক্রাইসিস গুলোতে ওকে এই সাপোর্টটা না দিলে সে রিকভার করতে পারবে না। দুটো সাপোর্টের কথা আমি বলি, একটা হলো মানে আমি ফাইন্যান্সিয়াল যেহেতু ইন্ডাস্ট্রিতে আছি, তো লোনের সাপোর্টটার কথাই বলবো, যে লোনে ওকে সময় দিতে হবে, সময় বাড়িয়ে দিতে হবে, কিস্তি ছোট করে দিতে হবে। কারণ কি, এই সময়টা ওকে না দিলে, এবং আরো টাকা দিতে হবে, এই 3টা জিনিস আমরা যদি না করি, আমরা কিন্তু ওদেরকে আবার ফিরিয়ে আনতে পারবো না। কারণ অলরেডি আমরা দেখছি যে, যেটার কথা একটু আগে শাহরিয়ার ভাই বলছিলেন, সুখন ভাই বলছিলেন, যে আমাদের এসএমই সংখ্যা কমে আসছে। হ্যাঁ, which is true, because of the pandemic impact অনেক এসএমই কিন্তু টিকে থাকতে পারেনি। সো তারা হয়তো অন্য জায়গায় চলে গেছে, ব্যবসা গুটিয়ে ফেলেছে। কিন্তু আমি মনে করি তাদেরকে যদি আমরা প্রপার সাপোর্ট দিতে পারতাম,
তারা কিন্তু সার্ভাইভ করতো। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে উই হ্যাভ টু গিভ। এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ সাপোর্টের মিসইউজ হয়, হ্যাঁ মিসইউজ হবে, কিন্তু এই মিসইউজ যাতে না হয় যারা এই সেক্টর নিয়ে কাজ করে দে হ্যাভ টু এনশিওর দ্যাট। কিন্তু সাপোর্ট মেকানিজমটা খুবই প্রয়োজন, কারণ এই এসএমইদেরকে বাঁচিয়ে রাখলেই কিন্তু ইকোনমি বেঁচে থাকবে। এবং এই ইকোনমি আমরা যদি বলি যে 25% জিডিপি কন্ট্রিবিউশন কিন্তু এই এসএমইরই। এবং আমাদের এই গভর্নমেন্ট একটা পরিকল্পনা নিয়েছে, যে পরিকল্পনা অলরেডি যারা যারা এসএমইদেরকে নিয়ে কাজ করে তাদেরকে নিয়ে কিন্তু একটা কমিটি করা হয়েছে যারা রেগুলার ইন্টারভেলে বসে, এবং দ্য টার্গেট ইজ আর 10 বছরের মধ্যে এটা 35% উন্নীত করা, দ্য এসএমইস কন্ট্রিবিউশন টু দ্য জিডিপি, যেটা এখন 25 আছে। সো এটার জন্য পলিসি সাপোর্ট যা লাগে বা অন্যান্য সাপোর্ট যা প্রয়োজন সেটা যাতে আমরা একটা টাইমলাইন টার্গেট ড্রিভেন একটা প্ল্যান করে সেই প্ল্যানটা যাতে এক্সিকিউট হয়। অবভিয়াসলি এটা শুরু করেছিলেন গভর্নমেন্ট আরো আগে, বাট মহামারীর কারণে অবভিয়াসলি ইট হ্যাজ বিন ইম্প্যাক্টেড এন্ড হ্যাম্পার্ড। বাট ওই জিনিসটা আমাদের ফোকাসে রাখতে হবে যে আমাদের এসএমইর কন্ট্রিবিউশন টু জিডিপি as we move along or as we are growing to a middle income country, এটা আরো বাড়তে হবে। আমরা যদি দেখি জাপান বা ইউরোপিয়ান কান্ট্রি গুলো, তাদের কিন্তু জিডিপিতে এসএমই কন্ট্রিবিউশন 60-70-80% পর্যন্ত। সো আমরা যদি রিয়েলি ইনক্লুসিভলি গ্রো করতে চাই আমাদের এই কন্ট্রিবিউশনটা আরো বাড়াতে হবে, এবং বাড়াতে গেলে এই পরিস্থিতিতে মানে সাপোর্ট মেকানিজম ছাড়া, বাট সাপোর্ট মেকানিজম আমি বলবো এফেক্টিভ সাপোর্ট মেকানিজম, মানে আমরা একটা সাপোর্ট মেকানিজম তৈরি করলাম, নিউজে দিলাম, সবাই জানলো, হ্যাঁ, কিন্তু এটা আসলে কাজে আসলো না যে রিয়েল যার জন্য তৈরি, তাহলে আসলে ওইটা কাজ হবে না। সো সেটাই মানে সাপোর্ট মেকানিজম ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে আরো একটু সতর্ক হওয়া প্রয়োজন গোয়িং ফরওয়ার্ড। অ্যাকচুয়ালি মানে যদি খুব সিম্পলিফাই বলি যে এখনকার যারা এসএমই ওয়ার্ডটাও বোঝে না, তারা নিজেরাও অনেক আসলে এসএমইর ভিতরে ইনভলভ। যারা ফেসবুকে বসে ব্যবসা করছে, হয়তো কেউ হয়তো বুটিক বিক্রি করছে, কেউ হয়তো রসগোল্লা বানাচ্ছে, অনেক এক একজন এক এক করছে। এবং আসলে এসএমই কিন্তু কত আছে এটা কিন্তু ইকোনমির ভাইব্রেন্স ওখান থেকেই বোঝা যায়। তো একটা দেশের মধ্যে যত ছোট ছোট উদ্যোক্তা থাকবে তত ওই ইকোনমি তত ভাইব্রেন্ট। একটা রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে যান, এই মাথা থেকে ওই মাথা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে, এটা ফিলস সো গুড। সো আমি ওখানেই বলি যে এখানে তো আবার কানেক্ট করার বিষয় থাকে। এবং যেহেতু গ্রামীণ ফোন থেকে আপনারা অনেক কিছু করছেন, এই হাসান ভাইয়ের কাছে প্রশ্ন যে আপনারা কিভাবে করে দেখছেন যে এখন যেহেতু আসলে এই প্যান্ডেমিকের ফলে একটা ডিজিটাল ট্রান্সফরমেশন তো হয়েছেই এবং এটা কন্টিনিউ করতে থাকবে। সো এবং এমনিতে বলা হচ্ছে 2022-এর শেষ নাগাদের পর্যন্ত এই প্যান্ডেমিকের বিভিন্ন ধাক্কা থাকবে এবং আরো হয়তো লকডাউন থাকবে। সো আপনারা কি ধরনের আরো সামনের পথটাকে দেখছেন যেটা নিয়ে এসএমই কে নিয়ে জার্নি করবেন? আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি, আমার মনে হয় তাহলে আমরা বুঝবো যে আমরা আসলে যাদেরকে এসএমই বলি এবং গদবাঁধা আমরা যা মনে করি যে আচ্ছা এসএমই মানে হলো ও এই ছোট ছোট 5-6টা জিনিস করছে, বাংলাদেশ কতটা এগিয়ে গেছে। সো গত 2 বছর আগে, মানে 2 বছর চলে গেছে এর মাঝখানে, 2 বছর আগে আমি একটা প্রোগ্রামে পার্ট ছিলাম যেখানে পোল্টা রিজন, যেটা কিনা আমাদের হয়তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এফেক্টেড রিজন হবে, এরকম একটা রিজনের বাংলাদেশের যে সাউদার্ন সাইডস গুলি বর্ডার সৈকতের সাথে এবং কিছুটা উপরে, এই জায়গাটা নিয়ে কাজ হচ্ছিল এবং পার্টিকুলারলি এসএমই দের নিয়ে। সো ওটার সুবাদে আমার অনেক সৌভাগ্য হয়েছে যে আমি অনেকগুলো এরকম এসএমই যারা কিনা হয়তোবা ঢাকা বেস না, বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে আছে, এরকম বিভিন্ন এসএমইর সাথে কাজ করার এবং কথা বলার সুযোগ হয়েছিল। আমার এখনো মনে আছে একটা ছোট্ট এসএমই, ওটা খুলনার, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কোন জায়গাটা, সাতক্ষীরা কিংবা খুলনার ওই সাইডে, এবং ওখানে একজন আছে তার পার্টনার, এবং তার টোটাল এমপ্লয়ি সংখ্যা হলো বোধহয় 15 কি 20 জন ছিল। এবং ওদের কাজের ধরনটা আমি দেখে আমি অবাক হয়ে গেছিলাম, এবং আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে বাংলাদেশে এই ধরনের কাজ হচ্ছে। ওরা যেটা করতো যে ওই যে নারকেলের যে কয়ার বলি আমরা, যেটা কিনা ছোবাটাকে ওরা বার্ন করতো এবং লো অক্সিজেন দিয়ে বার্ন করে ওটা থেকে ওরা অ্যাক্টিভ কার্বন জেনারেট করতো। ওই অ্যাক্টিভ কার্বনটা কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় প্রায় একটু একটু করে আছে। আমরা যে ফিল্টার ইউজ করি, আমরা বিভিন্ন কাজে, ইভেন যে ফায়ার এক্সটিংগুইশার, ওখানেও অ্যাক্টিভ কার্বন ইউজ হয়। এই অ্যাক্টিভ কার্বনটা ওরা ফ্রান্সে এক্সপোর্ট করতো এবং ওখানে ওর বিভিন্ন ওয়্যার হাউস আছে
যেটা দিয়ে অনেক বড় বড় কোম্পানির প্রোডাক্টের মধ্যে যে অ্যাক্টিভ কার্বন ইনগ্রেডিয়েন্ট ওটা প্রডিউস হতো আমাদের দক্ষিণাঞ্চলে হয় সাতক্ষীরা কিংবা খুলনার একটা জায়গা থেকে, যেটা হয়তো বা বাইরে থেকে আপনি দেখলে বুঝবেন না যে এখানে এই ধরনের জিনিস হচ্ছে। এরকম হাজার হাজারটা স্টোরি আছে। এবং আমি একটা কথা মোমিন ভাইয়ের যেটা আমি রিপিট করতে চাই, যে আজকে থেকে 2-4 বছর আগেও কিন্তু আমরা এসএমই দের নিয়ে এতটা কথা বলতাম না। হ্যাঁ, জায়গাটা হয়তো বা পারফেক্ট না, যেটা মোমেন ভাই রাইটফুলি বললেন, যে হয়তো আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যখন সাহায্য করার চিন্তা করা হচ্ছে, হয়তো আমরা এসএমই দের জন্য আলাদাভাবে চিন্তা করছি না যে আসলে তাদের কি লাগবে, আর একটু জেনেরিক একটা গাইডলাইন নিয়ে কাজ করছে, যেটা হয়তো বা এসএমই দের জন্য রাইট না হতে পারে। বাট আমরা কিন্তু এটা স্বীকার করতে হবে, আমরা কিন্তু একটু একটু এক পা করে সামনে এগোচ্ছি, এবং গভর্নমেন্টও কিন্তু এক পা করে সামনে এগোনোর চেষ্টা করছে। ফ্রম এ টেকনোলজি পার্সপেক্টিভ এই একই স্টোরিটা আমরা যখন আগে বলতাম যে আচ্ছা আমরা একটা বড় একটা টেকনোলজি ট্রান্সফরমেশন নিয়ে কাজ করব কিংবা অফার করব, আমরা সবসময় ধরেই নিতাম যে এটা হবে হলো বড় একটা অর্গানাইজেশনের জন্য, যারা কিনা পুরো বাংলাদেশে হাজার হাজার লোক নিয়ে কাজ করছে এবং তাদের একটা সলিউশন হবে। কিন্তু ওই জায়গা থেকে আস্তে আস্তে আমরা দেখেছি যে ব্যবসাটা সরেছে, আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে, এবং আমরা বোঝা শুরু করেছি যে না, বাংলাদেশের গ্রোথ আসলে আসবে এসএমই দের কাছ থেকে, যারা কিনা এখন মাত্র শুরু করছে তাদের জার্নিটা। এবং এখানে আজকে আমি খুব ভালো লেগেছে একটা জিনিস, এখানে আমরা যে 3জন প্যানেলিস্ট বসে আছি, আমরা কিন্তু ওই এসএমই এর ভ্যালু চেনের 3টা খুব ইম্পর্টেন্ট জায়গা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছে। এবং পার্সোনালি অন বিহাফ অফ গ্রামীণফোন আমি বলবো যে উই ফিল ভেরি প্রাউড যে আমরা এমন একটা জায়গায় বসে আছি যেখানে আমরা হয়তো বা আমাদের এসএমই কর্পোরেট কাস্টমার যারা আছে ওদের সাথে গিয়ে বলতে পারছি যে আচ্ছা আপনার কি লাগবে, আপনার ব্যবসাটা চালু রাখার জন্য কি লাগবে। এবং এখানে আমাকে একটা জিনিস স্বীকার করতে হবে যে আমরা যত না বেশি ইনোভেশন নিয়ে আসছি, আমরা দেখেছি যে এসএমইরা আমাদের থেকে আরো অনেক বেশি ইনোভেটিভ ডিমান্ড করছে আমাদের কাছে, যে আমার এটা লাগবে, এটা বানিয়ে দিন, এটা লাগবে, এটা কি আপনারা দিতে পারবেন নাকি। এবং এখানে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু এটা না যে তাদেরকে মেন্টরশিপ করে কিংবা তাদেরকে বোঝানো যে তাদের ব্যবসা কিভাবে চালাতে হবে, বিকজ ওরা সেটা আমাদের চেয়ে অনেক ভালো জানে। আমাদের এখানে কাজ হলো তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট দিয়ে যাওয়া। যেরকম এখানে সোলামান সুখান আছেন, তার ইন্ডাস্ট্রিতে কিন্তু এই সাপোর্টটা আসবে ডিজিটাল ক্যাশ নিয়ে, ক্যাশ ট্রানজাকশন, যেন কাগজের জিনিসটা না থাকে। এখানে মোমেন ভাই আছে, তার তরফ থেকে সাপোর্টটা আসবে যেন অ্যাক্সেস টু ফান্ড এনশিওর করা যায়। এখানে আমি আছি, আমার তরফ থেকে সাপোর্টটা থাকবে যে তার যে ব্যবসার প্রসেসটা, যেখানে তার কাস্টমারের সাথে হোক, সাপ্লায়ারের সাথে হোক, কিংবা যেভাবেই রিচ আউট করতে হবে, কানেক্টিভিটির জায়গাটা, টেকনোলজির জায়গাটা, এখানে আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি। এবং একইভাবে আমি বলবো যে শাহরিয়ার ভাই আপনাদেরও কিন্তু এখানে একটা বড় রোল আছে। এবং আজকে এই ফোরামটার মধ্যে দিয়ে কিংবা এই দিবসটার মধ্যে দিয়ে এই এসএমই নিয়ে কথা বলা, ওদের অনুকূলে পলিসি গুলোকে নিয়ে আসা, এবং ওদের যে সাকসেস স্টোরি, এই জিনিসগুলিকে সামনে নিয়ে আসা কিন্তু আমাদের ইকোনমির জন্য আজকে ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ। আমি আবার সুফন ভাইয়ের কাছে ফেরত যাই। সেটা হচ্ছে যে এনবিএফআই হিসেবে নগদ বা বিকাশ যেগুলো আছে, তাদের কতগুলো জিনিস রেগুলেশন আছে, মানে এই ফ্রেমওয়ার্কের ভিতরে কাজ করতে হয়। তো ধরেন আপনারা যদি এসএমইর সাথে আরো ইনভলভ হতে চান, এখানে লিমিটেশন গুলা কি, চ্যালেঞ্জ কি, এবং আপনারা কি ধরনের চিন্তা করছেন যে সামনে আপনারা করবেন? লিমিটেশনস, ইয়েস, চ্যালেঞ্জেস, এটা নিয়ে যদি কথা বলি, প্রথমত হচ্ছে যে এমএফএস টা ব্যবহার করে অর্থের যে আদান প্রদান, এটার ব্যাপকতা বাড়ানো। আমি যদি লিমিটস এর কথা বলি, এই জায়গাটা যদি আমরা আরেকটু কাজ করি, এই জায়গাটায় প্রচন্ড বড় মাত্রায় কাজ করার প্রয়োজন আছে। সো সেই জায়গায় আসা উচিত। সবগুলোরই কিন্তু চেক এন্ড ব্যালেন্স বা সার্কিট ব্রেকার আমরা দিতে পারবো। বিকজ আমরা যেটা হয় যে এমএফএস হিসাবে, আমি যদি আপনাকে ছোট্ট একটা ওভারঅল ইন্ডাস্ট্রি উদাহরণ দিই, লাস্ট একটা হিসাব অনুযায়ী দেখা যায় যে সব বাংলাদেশে 24 ঘন্টায় 65 লাখ থেকে অলমোস্ট 66 লাখ বার এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে কোনো না কোনো ট্রানজাকশন হচ্ছে 24 ঘন্টায়। তার মধ্যে যদি আমি 4-5 ঘন্টা বাদ দিই, রাত 12টা থেকে সকাল 4টা বা কিছু একটা, তাহলে 20 ঘন্টাতেই 66 লাখ বার কোনো না কোনো ট্রানজাকশন হচ্ছে। তার মানে আমরা যারা এমএফএস আছে, উই আর সিটিং অন এ বিগ পাইল অফ ডেটা হুইচ ইজ কল্ড বিগ ডেটা। এবং এই ডেটা থেকে পরবর্তীতে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স করে আমি আগামীকালকে বিহেভিয়ারও কিন্তু বলতে পারবো। এই জায়গায় আমি একটা জিনিস আসছি যে আমি আমারটা বলছি, আমি পুরো ইন্ডাস্ট্রিটা বলছি, প্রায় 6.6 মিলিয়ন টাইমস লোকজন এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে, এটা ইভেনচুয়ালি আরো বাড়ছে। তো লিমিটস যদি বাড়তে পারে,
আপনি চিন্তা করে দেখেন যে যদি আমরা ব্যাপকতা বা একটা সার্টেন যে লিমিটেড দিয়ে আটকে রেখেছি এই জায়গায় যদি একটু কাজ করি, আমরা যদি একটা সার্ভে করি অথবা আমরা যদি এসএমইদের কাছ থেকে জানি যে তোমার দৈনন্দিন ট্রানজাকশনের কি পরিমাণ লাগে, কেন লাগে, তার প্রিভিয়াস ডেটা থেকে শুরু করে আমরা যদি সেটাকে ওরকম করে যদি আমরা সার্কিট ব্রেকার দিয়েও যদি ইন্ডিভিজুয়ালি বা সেগমেন্ট ওয়াইজ যদি একটা লিমিটেড অ্যারেঞ্জ করতে পারি, দ্যাট উইল বি এ ফ্যান্টাস্টিক থিং টু ডু, যাতে আমরা আরো বেশি পরিমাণে করতে পারি। দ্বিতীয়ত যখনই এক্সেস টু ক্রেডিটের কথা চলে আসে বা যখনই, যেমন আমি নিজে কাজ করেছি এফএমসিজিতে টেলিকমে, আমরা দেখতে পাই যে আসলে সকালে একটা মাল দিয়ে গেলাম আমরা, পরে বিকেল বেলা যখন ওই সেলসম্যান আসছে তখন তার সাথে সে একটা ট্রানজাকশন করছে, এরকম অনেক কিছু আছে। সো এক্সেস টু ক্রেডিটের একটা জায়গা আছে, সেই জায়গায় যদি এমএফএস এন্ড ব্যাংক একসাথে হয়, আমি ধরলাম যে ব্যাংক এমএফএস কে বললো যে আমাকে তাহলে তুমি আইডিয়া বলো যে হাউ মাচ ওর ডেটাটা দাও, ওর যে ও কিরকম কোন সময় কিরকম কত পরিমাণ টাকা পয়সা সে লেনদেন করে, তার প্রিভিয়াস হিস্ট্রি কি বলে, তুমি কি প্রেডিক্ট করছো যে সামনে সে আরো কি পরিমাণ টাকা নিতে পারবে বা ফেরত দিতে পারবে। বিকজ ডিজিটাল প্ল্যাটফর্মে সবকিছু হচ্ছে, কখন সে নিচ্ছে, কখন দিচ্ছে, কতজনকে সে ট্রানজাক্ট করেছে। এই যে বললাম 6.6 মিলিয়ন টাইমস যদি পুরো ইন্ডাস্ট্রিতে হয়, এসএমই ওয়াইজ ও ইন্ডিভিজুয়ালি করা সম্ভব। আপনি আমাদের কোনো একটা অ্যাপে যান, আপনি দেখবেন যে ঢুকে দেখতে পাবেন যে লাস্ট 25-30টা ট্রানজাকশন আমি দেখাতে পারছি, সময়, অ্যামাউন্ট, কোথায় গিয়েছে, কোন অপারেটরের কাছে গিয়েছে, ওই লোকটাকে ইউ ক্যান ডু দ্যাট। সো অ্যাক্সেস টু ক্রেডিটের ক্ষেত্রে এই যে এমএফএস এর যে বিহেভিয়ার ছিল বা তার যে ট্রানজাকশন স্টেটমেন্ট গুলোকে যদি কোলাটারাল হিসেবে ইউজ করা হয়, অথবা যদি কোনো ধরনের কি বলে গ্যারান্টর হিসাবে আমরা যদি ব্যবহার করতে পারি যে তার প্রিভিয়াস ডেটাটা কেমন, এই জিনিসটা একটা বড় কাজ হবে। আর তৃতীয়ত আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে স্কোপটা যদি আর একটু বাড়ানো যায় এমএফএস এর, যে শুধুমাত্র টাকা আদান প্রদানের যে কথা বলছে, আরেকটা জিনিস এখানে চলে আসছে, যেমন তাদের ছোট ছোট, আমি আমাদের বড় বিজনেসের ইআরপির কথা বলছি না, ছোট ছোট ইআরপির প্রয়োজন হয় প্রত্যেকের। আপনি যদি এসএমই কে দেখেন, সকালবেলা উঠে সে একবার স্টক কাউন্ট করে, সে তার ফ্রন্টে কি রাখবে, পেছনে কি রাখবে, তারপরে সে কি আগে বিস্কিট কোম্পানির জন্য টাকা রাখবে না টোবাকো কোম্পানির জন্য টাকা রাখবে নাকি এমএফএস কোম্পানি, তাকে একটা হিসাব করতে হয়, তাকে অর্গানাইজ করতে হয় তার ডেটা, তার মাইন্ডসেট। সো এই জায়গাটা এমএফএস গুলোর যে অ্যাপ্লিকেশনসটা আছে, অ্যাপ ব্যবহার করছে আজকাল আমাদের আছে, অনেকের আছে, তো ওই জায়গায় মানির পাশাপাশি ডেটা অ্যারেঞ্জমেন্টের যদি সার্টেন আমরা একটা স্কোপ তৈরি করতে পারি ইন টার্মস অফ লাইসেন্সিং অর ইন টার্মস অফ সামথিং, যে আমি তো শুধু পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি, কাকে পাঠাচ্ছি, কেন পাঠাচ্ছি, ওর সাথে যদি আমি ইন্টিগ্রেশন করতে পারি এপিআই কানেক্টিভিটি ইত্যাদি দিয়ে, তাহলে যেটা হবে আমরা দেখছি যে পার্সোনাল এমএফএস এর অ্যাকাউন্টটা বা ইন্টারফেসটা একরকম থাকছে, আর আমি যদি দেখি যে এসএমইর জন্য আমরা একদম সেপারেটলি তার ছোট ইআরপি সহ, তার স্টক সহ, তার কোনটার কি প্রাইস, কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, তার সাপ্লায়ার কোম্পানি ওখানেই প্রাইস অটোমেটিক রিয়েল টাইমে আপডেট করতে পারবে, সে আগের রাতেই সে অর্ডারটা সে ওখানে প্লেস করতে পারবে। সো এখানটা যদি দুটো পার্টি অ্যাকসেপ্ট করে, টাকাটা ক্রেডিট হয়ে যাবে বা ডেবিট হয়ে যাবে। এই একটা যে ওভারঅল ইকোসিস্টেম বাটন টাচের মাধ্যমে যদি সবকিছু করা যেতে পারে ইন টার্মস অফ তার স্টক, ডেটা, তার যে ক্রেডিবিলিটি আছে, আগামীকালকে যে ফাইন্যান্সিয়াল প্ল্যান আছে, এই জায়গায় যদি আমরা একটা স্কোপ তৈরি করার চেষ্টা করি, খুব ভালো হবে। সো লিমিট অ্যাক্সেস টু ক্রেডিট, আমরা যদি আমাদের যে কারেন্ট লাইসেন্সিং ক্যাপাসিটি আছে সেটা যদি ডাইরেক্ট অ্যাক্সেস করে ডিজিটাল ব্যাংকিং এর মতো কোনো কিছু করার চেষ্টা করি, সেই জিনিসটা উড বি এ ভেরি ফ্যান্টাস্টিক থিং। আর চতুর্থত আমি বলতে চাই যে বেসিক্যালি ব্যাংক, এনবিএফআই, তারপরে বিজনেসেস যারা বড় বিজনেস যারা করে এবং কনজিউমারের সাথে যারা কানেক্ট করে, এই সবাইকে মিলে যদি ডেটা সায়েন্সের দিকে আরেকটু মনোযোগ দেই, প্রত্যেকে যদি ডেটা এনে বলতে পারে দিস ইজ মাই ডেটা, দিস ইজ মাই কোলাটারাল, সো এখান থেকে যদি তার ব্যবসা, লাইসেন্স, তার রিকগনিশন, তার কি বলে আমরা যে প্রণোদনা দিচ্ছি, স্টিমুলাস প্যাকেজ, সবগুলো যদি আমরা ইয়েটাকে ডিটারমাইন করি। সুবর্ণ ভাই একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো যে আপনি অ্যানালিটিক্স এর কথা বললেন, ডেটার কথা বললেন, এবং ধরেন এটা তো ধরেন আপনাদের কাছে কিছু ডেটা আছে, আপনি এক্স্যাক্টলি কোন পয়েন্টে এই ডেটাকে নিয়ে আমরা ব্যবহার করতে পারি, এই সাজেশনটা যদি বলেন। আচ্ছা, আমি বলবো যে অ্যাক্সেস টু ক্রেডিট কোলাটারাল যেটা বলি আমরা, যে একটা লোককে আমি গ্যারান্টি কি, হোয়াট ইজ দ্য কারেন্ট সিস্টেমে, কারেন্ট ফাইন্যান্সিয়াল সিস্টেমে একজন এই পুরো একজনের টাকা পাওয়ার যেই বা তার লোন পাওয়ার বা তার যেই পুরো এই জায়গাটা খুবই কি বলবো একটু স্টেরিওটিপিক্যাল এখনকার মানে লাইমলাইটের কারণে, এখনকার যে চেঞ্জ সিনারিওর কারণে এই জায়গায় ডেটাটা ব্যবহার করা উচিত। ভাই আমার জমি জমা না, আমার ডেটা ইজ মাই ক্রেডিবিলিটি টু হ্যাভ দ্যাট ফান্ড। আমি বিকজ আই হ্যাভ বিন ডুইং ইট ফর, আমি গত 24 ঘন্টা গত 24 মাসে আমি 12,000 ট্রানজাকশন করেছি। হোয়াট এলস ইউ নিড অ্যাজ এ প্রুফ? সো এই ডেটাটাকে যদি আমরা ওই জায়গাটায় লিঙ্ক আপ করি তাহলে প্রচন্ড একটা উপকার হবে। আদারওয়াইজ হচ্ছে কি, জাস্ট তাকে অনেক ঘুরতে হচ্ছে, দ্য ফিজিক্যালিটি অফ ইট, দ্য কারেন্ট ল অফ ইট, কোলাটারালের যে ডেফিনেশন, এই জায়গাটা হলে প্রচুর পরিমাণে আমার মনে হয় যে ফ্রি ফ্লো অফ ট্রেড উইল হ্যাপেন, and this will
benefit the SME. লট অফ থ্যাঙ্কস। আমরা এখান থেকে কয়েকটা জিনিস যেটা টেক অ্যাওয়ে করতে পারি, যে আপনি লাস্টলি বললেন যে ইউজ অফ ডেটা টু হেল্প দেম। একটা ইম্পর্টেন্ট জিনিস আসলো যে মোমেন ভাই বললেন যে সাপোর্ট ইজ আসলে টিল দিস প্যান্ডেমিক ইজ ওভার, আমাদের আসলে বিভিন্ন মানে গভর্নমেন্ট সাইড, ব্যাংকিং সাইড এবং এনবিএফআই যেখান থেকেই হোক সাপোর্ট দরকার, এবং নেটওয়ার্ক যারা করে তাদের থেকে টেকনোলজি রোল আউট, সো দ্যাট সবাই একটা ইসের ভিতরে থাকতে পারে, একটা ইন টাচ থাকতে পারে। ইভেন ইন হার্ডেস্ট টাইম, যখন সেলস নেই বা সেলস খুব অনিশ্চিত, কোনো কোনো জায়গায় সেলস আছে, কোনো কোনো জায়গায় অপরচুনিটি আছে, সেই এইগুলো যেন দেখা যায়, মানে সেই অপরচুনিটি গুলো যেন এরা এক্সপ্লোর করতে পারে। এন্ড দ্যাট ওয়ে আমাদের এসএমই গুলো এই হার্ড টাইম থেকে বের হয়ে আসতে পারবে। আমি শিওর যে মোমেন ভাই এটাকে নিয়ে আপনার একটা মন্তব্য দেন, হাসান ভাই একটা মন্তব্য দেন। আমি প্রথমে যে সুখন ভাইয়ের ডেটা জিনিসটা নিয়ে একটু কথা বলি, তারপরে মন্তব্যটা করছি। আসলে আমরা ব্র্যাক ব্যাংকে আমাদের কিন্তু প্রায় 90% লোন হলো কোলাটারাল ফ্রি, মানে আমাদের উই ডোন্ট টেক এনি কোলাটারাল। সো এবং আমার মানে দি ইউজ অফ ডেটা, মানে আমাকে যে কি পরিমাণ সাহায্য করবে সেটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড বিকজ আই ডু কোলাটারাল ফ্রি লেন্ডিং। সো আমাকে এখন আমি কিন্তু আমি মানে বেসিক্যালি কটেজ মাইক্রো এন্ড স্মল সেগমেন্টের লেন্ডিং করতে গেলে কিন্তু ফাইন্যান্সিয়ালস, যে ওর মানে ওর কি সেল, কি রিসিভেবল, কি পেয়েবল, দিজ আর নট দ্য থিংস দ্যাট উই লুক অ্যাট। মানে যখন একটা কোলাটারাল ফ্রি ছোট লোন অ্যাসেস করি, দ্য ওয়েটেজ অন নন ফাইন্যান্সিয়াল ডেটা ইজ মাচ মাচ হায়ার দেন ফাইন্যান্সিয়ালি কি করলো, কত বিক্রি করলো না করলো। এবং নন ফাইন্যান্সিয়াল ডেটা গ্লোবালি কিন্তু ডেটার মাধ্যমে অনেক আগে এগিয়ে গেছে ওরা। বাট আমাদের দেশে যেটা কয়েকটা সমস্যা বলি ডেটার ক্ষেত্রে, আমাদের দেশে অ্যাক্সেস টু ডেটা amongst the segments is highly regulated. So if we cannot change that, then কারণ আমাদের এই যে আমাদের কাজী ভাই আছেন, ওনার যে মোবাইল কোম্পানি ডেটা, তারপরে সুখন ভাইদের যে এমএফএস বা বিকাশের যে ডেটা, ব্যাংকেও কিছু কাস্টমার কেওয়াইসি ডেটা থাকে, এই ডেটাগুলো কিন্তু হাইলি রেগুলেটেড। মানে এই শেয়ারিং অ্যামংস দ্য সেগমেন্টস বা অ্যামংস দি চ্যানেলস, এইটা যদি করা যেত ইন আ প্রপার ফ্যাশন, তাহলে ওই লিপটা আমরা নিতে পারতাম, দ্য ডেটা ড্রিভেন লিপ যেটা অন্যান্য কান্ট্রিগুলো নিয়েছে। এবং এটার বেনিফিট গুলা ইজ হিউমঙ্গাস। মানে আমি একটা ছোট এক্সাম্পল দিই। আমি যে ম্যানুয়াল প্রসেসে এখন লোন দেই, আমার 15 দিন লাগে একটা লোন প্রসেস করতে। কাস্টমার যখন অ্যাপ্লাই করে তখন থেকে আই টেক 15 ডেজ, কারণ আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ডেটা, আই হ্যাভ টু ক্রিয়েট এভরিথিং মাইসেলফ, এবং আমার একটা ফিজিক্যাল লোক যে বসে এই কাজগুলো করতে হয়। ইফ অনলি আই হ্যাড অ্যাক্সেস টু সে তার মোবাইল কোম্পানি ডেটা or তার বিকাশ অথবা নগদ ডেটা, altogether it's very easy, and there are companies who are expert in designing models through which I can easily determine a loan amount and give the loan in say in an hour's time. So but ওই জায়গাটায় আমি মনে করি ডেটা ড্রিভেন যে লিড বা যে বেনিফিট, এটা নিতে গেলে আমাদের এই জায়গাটা একটু চিন্তা করতে হবে, যে শেয়ারিং অফ ডেটা amongst the segments to help the SMEs. শাহরিয়ার ভাই যে সাপোর্ট মেকানিজমের কথাটা যেটা বলছিলেন, একটু আগে আমি পড়ছিলাম যে ক্রেডিট গ্যারান্টি স্কিম একটা, ইটস এ ভেরি ভেরি বিগ সাপোর্ট মেকানিজম, যেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে, কিন্তু আমরা ওই সিমিলারলি এখনো কিন্তু কোনো একটা এফেক্টিভ ক্রেডিট গ্যারান্টি স্কিম এখনো আমরা দেখতে পাইনি। বাংলাদেশ ব্যাংক একটা লঞ্চ করেছে, বাট আনফর্চুনেটলি যেটা হয় যে এটার যে নিয়ম কানুন এবং এটা করতে গেলে মানে it has become so complicated because it's theoretical, এটা প্র্যাকটিক্যালের সাথে এটার কোনো মিল নেই। তো এই জন্য আমি মানে এখানে আমি আগে দুটো সাপোর্ট মেকানিজমের কথা বলেছিলাম, একটা হলো স্টিমুলাস ফান্ড, আর একটা বলেছিলাম লোন মোরাটোরিয়াম, লোন রিস্ট্রাকচারিং, রিশিডিউলিং, মানে এটা করতে দেওয়াটা উইদিন আ সার্টেন লিমিট। এন্ড 3 নম্বর আমি যেটা বলবো, যেটা এখন বললাম, যে সেটা হলো একটা এফেক্টিভ ক্রেডিট গ্যারান্টি স্কিম। এই তিনটা জিনিস নিয়ে যদি আমরা এসএমই দের পাশে থাকতে পারি, আমি কনফিডেন্ট যে কটেজ মাইক্রো স্মল সেগমেন্ট
they will survive within a year, provided there is no further waves. Within a year, they will survive and they will come back. যেটা আমরা কিন্তু গত বছরেই দেখেছি, আমরা যেটা দেখেছিলাম 2020-এ প্রথম লকডাউনে যে সেলসটা পড়লো, আমি বললাম যদি প্রি লকডাউন 100 হয়, 100 টাকা সেলস হয়, লকডাউন পিরিয়ডে ইট কেম ডাউন টু 5 টাকা, কিন্তু বাই নভেম্বর ডিসেম্বর ইট এগেইন ওয়েন্ট ব্যাক টু 75 টাকা। সো দিস শোজ যে তারা কিভাবে রিভাইভ করেছে। এবং এই পরের লকডাউনটা আসার আগে কিন্তু ইট ওয়েন্ট আপ টু 85 টাকা, বাট এটা আবার পরে এটা 35 টাকায় নেমে আসলো, তারপরে কিন্তু আবার ওঠা শুরু হয়েছে। মানে আমি যদি অ্যাজ আই স্পিক নাও, বিফোর এই লকডাউনের পরে কি হবে আবার আমি তখন জানতে পারবো, বাট এখন কিন্তু এটা আবার 50 টাকা লেভেলে চলে গেছে। বিকজ ঈদের আগে সেলটা খুব ভালো হয়েছিল, তারা পয়লা বৈশাখটা মিস করেছে, কিন্তু ঈদটা কিন্তু মিস করেনি। ঈদের মার্কেটটা ওয়াজ রিয়েলি গুড, দে হ্যাড গুড সেলস ডিউরিং দ্য ঈদ উল ফিতর। সো আমি মনে করি প্রপার সাপোর্ট মেকানিজম নিয়ে পাশে থাকলে দ্য এসএমইস উইল কাম ব্যাক। ওকে, হাসান ভাই আপনি কনক্লুডিং একটা রিমার্ক দেন আমাদের। সবকিছু নিয়ে যেহেতু কথা বলা হয়েছে, আমি বরং আজকের অনুষ্ঠানের শেষ কমেন্ট হিসেবে একটা প্রমিস করে দিই। সেটা হলো আমাদের সবসময় আমরা এসএমই নিয়ে কথা বলি, বাট আমাদের ঠিক স্ক্রিনের অপর প্রান্তে যারা এসএমই আছেন, হয়তো অনেক সময় মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমার যে ব্যবসাটা যেভাবে চলছে, আমার অ্যাক্সেস টু ফান্ড বলি, অ্যাক্সেস টু টেকনোলজি বলি, কিংবা কিভাবে ব্যবসাটা চলছে, টেকনোলজি অনবোর্ড করা কিন্তু সবসময় একটু ডিফিকাল্ট একটা জিনিস। সেটা যত আমরা লার্নের মানুষই হই না কেন, আমরা কিন্তু আমাদের ফোনটা কিংবা ল্যাপটপে যখন চেঞ্জের সময় আসে, আমরা ওটা নিয়ে আস্তে আস্তে পিছোতে থাকি, বিকজ দ্যাটস ন্যাচারাল টু আস। যে আমরা একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেলে তার পরবর্তী ধাপটা নিতে দেখা যায় অনেকখানি সময় লাগে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে এখন যে সময়, সেই সময় টেকনোলজিটা কিন্তু নট অ্যাজ এ হবি বাট মোর অ্যাজ এ সার্ভাইভাল কিট, সেখানে টেকনোলজিটা ইম্পর্টেন্ট হয়ে উঠছে। এবং সেখানে আমাদের নিজেদের বিজনেস মডেলগুলিকে নতুন ভাবে আবার চিন্তা করাটাও ইম্পর্টেন্ট হয়ে উঠছে। এবং এখানে একটা প্রমিস দিয়ে শেষ করতে চাই, সেটা হলো গ্রামীণ ফোনে অ্যাটলিস্ট আমার টিম পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে এবং আপনাদের পাশে আছে। এবং এই ক্ষেত্রে শুধুমাত্র একটাই রিকোয়েস্ট থাকে আমার, যে আপনারা যে ব্যবসাতেই থাকুন না কেন, যেখানেই যা নিয়ে কাজ করুন না কেন, শুধুমাত্র একটা ফোন কল দরকার, এবং আমার যে টিম আছে ওরা আপনাদের সাথে দেখা করবে। এবং এক্স্যাক্টলি নট যে আমরা এটা দিতে চাই, কিন্তু দেখানো যাচ্ছে এভাবে করে আপনার সেগমেন্টে, আপনার ভার্টিক্যালের একটা বিজনেস সাকসেস পেয়েছে এবং এটাতে এই বেনিফিট এসেছে। এতটুকু যখন বুঝতে পারি আমরা ব্যবসাতে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে এই টেকনোলজিটাকে অনবোর্ড করা, নিউ ওয়ে অফ অ্যাক্সেসিং মার্কেট, নিউ ওয়ে অফ অ্যাক্সেসিং ক্যাপিটাল এবং নিউ ওয়ে অফ অ্যাক্সেসিং মাই সাপ্লাই চেন, এটা অনেক ইজি হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে এতটুকু সবসময় আমাদের সাপোর্ট আমাদের তরফ থেকে থাকে। এখন শুধুমাত্র আমাদের অপেক্ষা ওই সমস্ত এসএমই ওনার এবং প্রোপাইটার ওনাদের সাথে কাজ করা, যারা কিনা আমাদের দেশের 25% অর ইভেন মোর ইকোনমিকে ধরে রেখেছে। থ্যাংক ইউ হাসান ভাই। আর লাস্ট কমেন্টের জন্য সুখন ভাইকে ইনভাইট করছি। I would like to just thank you যে আমরা এসএমই মানুষগুলোকে নিয়ে কথা বলছি, বিকজ আমি যেটা বললাম যে 78 লাখ আরো ইনফরমাল, তার মানে প্রায় 10 মিলিয়ন মানুষ, যাদের উপর আরো 3-4 জন করে, মানে প্রায় 3-4 কোটি মানুষ রিলেটেড, এবং জিডিপির 25% সেটা 35% হবে। আর যত থ্রাইভিং হবে, আমরা এই কথা যেটা বলছি বাংলাদেশ, আবারও বলছি, এত মানুষের দেশে কর্মসংস্থান যেটাকে বলি জব হবে না। আমরা ট্রেডিশনালি জব ওরিয়েন্টেড, উই হ্যাভ টু চেঞ্জ দ্য সাইকোলজি টু বিজনেস এন্ড উই আর চেঞ্জিং। আমরা তো লার্জ স্কেল বিজনেস জন্য ইকোনমিক জোন অথবা বড় লেভেলের অথবা এফডিআই, অ্যাক্সেস টু ফাইন্যান্স নিয়ে অনেক কিছু হচ্ছে, হুইচ ইজ এ গ্রেট থিং। বাট এই মাইক্রো বা এসএমই বা কটেজ এসএমইর জন্য যত বেশি ইজিলি এবং যত বেশি আলাপ করতে পারবো আমরা, তত বেশি উপকার হবে। থ্যাংক ইউ টিভিএস ফর অ্যারেঞ্জিং সামথিং লাইক দ্যাট, শাহরিয়ার ভাই ফর ডুইং দ্যাট, এন্ড ব্র্যাক ব্যাংকের মোমেন ভাই। আমরা নগদে, আমরা এখন এমএফএস, আমরা চাই যে আরো বড় স্কোপে ডিজিটাল ব্যাংকিং, ডেটা সায়েন্সকে একসাথে মিলিয়ে যা করা যায়। ভাইয়া যেটা বলছিলেন 15 দিন, কেউ ইচ্ছা প্রকাশ করলেই, যা সোশ্যাল মিডিয়াতে ট্যাগদের মতো যেরকম ইচ্ছা, আপনি অ্যাকসেপ্ট করবেন না, 1 মিনিটে হয়ে যাচ্ছে। আমরা যাতে ওইরকম, যে আমার ডেটা আছে, আমি একটা সার্টেন অংশে আমার লোন লাগবে অথবা আমার সাপ্লাই লাগবে, আমার ডেটা লাগবে, প্রত্যেক বিজনেস যাতে মিনিটের মধ্যে বিহাইন্ড দ্য সিন ডেটা থেকে পুল অফ করে সে বলতে পারে যে আমি তোকে দিতে পারি। তো ওই জায়গায় যত স্পিড বাড়াবো, আমরা ইজ অফ ডুইং বিজনেসের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশের, আপনি জানেন, ওইদিকে আমি যাচ্ছি না আজকে হয়তো, সেটাকে যত স্পিড আপ করতে পারবো তত বেশি মানুষের উপকার হবে।
সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিবডি। আমাদের এই প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্যে আপনাদের কথার কারণে প্রাণ এসছে অনেক। সো আমি দর্শকদের কাছে এইটুক করেই আজকে শেষ করছি। আশা করি আমাদের টিভিএস থেকে আরো নিত্য নতুন প্রোগ্রামে আপনারা দেখতে পাবেন, ওনাদের মতো গুণী লোকদের কথাবার্তা শুনতে পারবেন। সো থ্যাংক ইউ মোমেন ভাই, থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ শোভন ভাই। আমরা প্রোগ্রাম এখানে শেষ করছি।